1 মার্চ বুধবার খালেদ মহিউদ্দিন আছে রেড স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। 2 দিনের জনভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার, শাহজাহান খানের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত। আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট কেন অবৈধ নয় জানতে চায় হাইকোর্ট। শ্রীলঙ্কায় কাল টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ, টপ অর্ডারে উন্নতি চায় ম্যানেজমেন্ট। পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। নৌমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে মালিক শ্রমিকদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে। 2 দিনের জনদুর্ভোগের পর স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশে বাস ট্রাক চলাচল। মাননীয় মন্ত্রীদ্বয়ের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করতে বুধবার সকালে সচিবালয়ে সরকারের 4 মন্ত্রীর বৈঠক হয়। বৈঠকের পর সড়ক পরিবহন মন্ত্রী ধর্মঘট প্রত্যাহারের ইঙ্গিত দেন। আজকের মধ্যে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। পরে মতিঝিল সড়ক পরিবহন অফিসে মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসেন নৌমন্ত্রী শাহজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। বৈঠক শেষে মালিক শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান নৌমন্ত্রী। মাননীয় মন্ত্রীদ্বয়ের আশ্বাসের প্রেক্ষিতে দেশের সকল সড়ক পরিবহন মালিক শ্রমিকদের চলমান অচলাবস্থা নিরসনকল্পে যানবাহন চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রমিকদের দাবিগুলো সরকার আইনিভাবে সমাধানের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান নৌমন্ত্রী। সড়ক পরিবহন সেতু মন্ত্রী ও আইন মন্ত্রীর সাথে বৈঠক করেছি। মন্ত্রীদ্বয় মালিক শ্রমিকদের সমস্যার বাস্তবতা উপলব্ধি করেছেন। তারা আমাদের আশ্বস্ত করেছে উদ্ভূত পরিস্থিতিতে আমরা আইনগতভাবে সমস্যার সমাধানে অগ্রসর হব। সংবাদ সম্মেলনে পরিবহন মালিকদের নেতা এনায়েতুল্লাহ খান সবাইকে গাড়ি চালানোর আহ্বান জানান। শ্রমিকেরা কর্মক্ষেত্রে যাওয়ার সাথে সাথে দেশের বাস, ট্রাক, লরি, গভর্নমেন্ট মালিকেরা শ্রমিকদেরকে যেন যার গাড়ি দিয়ে দেয় এবং এখন থেকে যেন যান চলাচল স্বাভাবিক হয়। 2 দিনের পরিবহন ধর্মঘটে সারা দেশে চরম ভোগান্তির শিকার হন মানুষ। গাড়ি বন্ধ রাখার পাশাপাশি গাড়ি চালাতেও বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবহন ধর্মঘট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, আওয়ামী লীগের শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব। আমি প্রথমে জনাব জাকির হোসেন বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাইব যে নৌমন্ত্রী শাহজাহান খানের বাসায় বসে কি এই সিদ্ধান্ত হয়েছিল যে আপনারা ধর্মঘটে যাচ্ছেন? এ বিষয়ে আপনার কোনো কিছু জানা আছে জনাব জাকির হোসেন বিপ্লব? নেতারা ছিলেন, তারা আমাদের কিছু এই বিষয়ে আমাদের অবগত করেন নাই। জাকির হোসেন বিপ্লব, আমরা আপনাকে শুনতে পাইনি। শাহজাহান খানের বাসায় সিদ্ধান্ত নিয়ে কি আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ধর্মঘট করবেন অনির্দিষ্টকালের জন্য সারা দেশে? না, ধন্যবাদ। এই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নাই। যেহেতু ওইখানে ফেডারেশন আঞ্চলিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন, তারা ওইখানতে বসে কি সিদ্ধান্ত নিচ্ছে এটা আমাদের কিছু বলা নেই। আমরা জনাব হাবিবুর রহমান সিরাজের কাছে জানতে চাইবো। জনাব হাবিবুর রহমান সিরাজ, নৌমন্ত্রী শাহজাহান খানের বাসায় কি সিদ্ধান্ত হয়েছিল এই ধর্মঘটের? এ সম্বন্ধে আমার কিছু জানা নেই, তবে আমি শুনেছি যে তার বাসভবনে বসে এরকম সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমার জানা নেই। আপনি আওয়ামী লীগের শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক। গতকাল এবং আজকে যে ধর্মঘট সারা দেশে হলো, তার আগে খুলনা বিভাগের 10টি জেলা যে ধর্মঘট হয়েছিল, সেই ধর্মঘটকে আপনি সমর্থন করেন কিনা? ধর্মঘটকে আপনি যৌক্তিক মনে করেন কিনা? আসলে শ্রমিকরা তার অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে প্রচলিত শ্রম আইন মোতাবেক শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ধর্মঘটে অবহিত হতে পারেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যে বিষয়টাকে কেন্দ্র করে তারা ধর্মঘট ডেকেছে, আমার বিবেচনায় এর জন্য কোনো ধর্মঘটের প্রয়োজন ছিল না। কারণ একটি আদালতের রায়, এটা যদি কারো কাছে গ্রহণযোগ্য না হয়, সেই রায়টাকে সংশোধন করার জন্য উচ্চতর আদালতে যাওয়াটাই স্বাভাবিক নিয়ম। কোনো আদালতের রায়কে আন্দোলনের মাধ্যমে
প্রতিহত করার প্রচেষ্টা সঠিক নয় বলেই আমি মনে করি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আছেন আমাদের সঙ্গে। অমিত তালুকদার, আমরা দেখতে পাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে যান চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। এই নির্দেশনা মানা হয়েছে কিনা বা কাদের উপর এই নির্দেশনা প্রযোজ্য? কারণ যারা ব্যক্তিগত গাড়ি চালান বা কোনো একটি নির্দিষ্ট মালিকের বা বিনিয়োগকারী গাড়ি চালান তাদের উপর আদালতের এই নির্দেশ প্রযোজ্য কিনা? অ্যাডভোকেট অমিত তালুকদার। আদালত নির্দেশটি দিয়েছেন সরকারের প্রতি, পুলিশের প্রতি, র্যাবের প্রতি, বিআরটিএ আর পরিবহন মালিক কর্তৃপক্ষের প্রতি, যে যাতে 24 ঘন্টার ভিতরে বাস ট্রাক চলাচল স্বাভাবিক হয় এবং তারা এটি নিশ্চিত করে 10 দিনের ভিতরে 10 দিনের মধ্যে আদালতকে বিষয়টি অবহিত করবেন। অ্যাডভোকেট অমিত তালুকদার, আমি যে বিষয়টি বুঝতে চাচ্ছি যে আমার একটি গাড়ি আছে, আমি যদি গাড়িটি এখন রাস্তায় না চালাই সেই ক্ষেত্রে আদালতের কোনো করণীয় আমার উপরে আছে কিনা? আমি গাড়িটি চালাবো না এই সিদ্ধান্ত যদি আমি নেই, আদালতের সেক্ষেত্রে কিছু করণীয় আছে কিনা? আপনার ব্যক্তিগত যদি গাড়ি হয় সেক্ষেত্রে আদালতের কিছুই করণীয় নেই। যখন আপনি একটি রুটে গাড়ি চালাবেন জনগণের পরিবহনের জন্য, তখনই আদালত এটা দেখতে পারবে যে আপনি ঠিক মতো গাড়ি চালাচ্ছেন কিনা। যদি না চালাই তাহলে আদালত আমাকে সুপারিশ করতে পারবে যে রুট পারমিট বাতিল করার, এই তো? মানে আমাকে তো বিষয়টি এতে কোনো শাস্তিমূলক বিধান রয়েছে কিনা যদি আমি না চালাই গাড়ি? সে বিষয়টি বিআরটিএ কর্তৃপক্ষ আছে, তারা দেখবেন। তবে এই ক্ষেত্রে আদালত রুল দিয়েছে মূলত এই কারণে যে একটি রায়ের বিরুদ্ধে ধর্মঘট হয়েছিল। এটা কোনো রাজনৈতিক কারণে না বা গণতান্ত্রিক অধিকারের কারণে না। রায়ের বিরুদ্ধে যখন একটা ধর্মঘট হয় তাদের শ্রমিক কর্তৃপক্ষ যারা আছেন তারা বা যে রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন। হরতালটা ডাকা বা ধর্মঘট ডাকা এটা যৌক্তিক নয়। যেহেতু আদালত এই হরতালটি ডাকা, রায়ের বিরুদ্ধে হরতালটি ডাকা বা ধর্মঘট ডাকা যৌক্তিক নয় মনে করছেন, আপনি কি মনে করেন যে এতে আপিল যেটি পেন্ডিং আছে বা আপিল নিশ্চয়ই করবেন যারা আছেন চালকরা, তার এটি প্রভাবিত হবে, তার আপিল প্রভাবিত হবে যেহেতু আদালত একটি ভিউ নিয়েছেন যে এই ধর্মঘটটি করা ঠিক হয়নি? আদালত কোনো ভিউ নেননি, আদালত বিষয়টি পরীক্ষা করার জন্য কেবল রুল দিয়েছেন। আদালত এই ক্ষেত্রে কোনো যখন চূড়ান্ত শুনানি হবে তখন বিষয়টি নিষ্পত্তি হবে। জনাব হাবিবুর রহমান সিরাজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আজকে বলছেন যে পরিবহন ধর্মঘটের পেছনে যিনি মদদ যোগাচ্ছেন তিনি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। আজকে একটি অরাজক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং যেটি সব মহলে মোটামুটি ভাবে সমালোচিত হয়েছে। আওয়ামী লীগের শ্রম জনশক্তি হিসাবে সম্পাদক হিসাবে আপনি একে একটি ব্যর্থ সময় মানবেন কিনা? একজন মন্ত্রীর বাসায় সভা করে ধর্মঘটের সিদ্ধান্ত হওয়া, ধর্মঘট থাকা এবং আপনাদের কোনো কর্তৃত্ব তার উপর না থাকা, সর্বশেষ আদালতের সিদ্ধান্ত অবশ্য একই সময়ে এসেছে প্রায় রিটের পর এটি ঠিক হওয়া। জনাব হাবিবুল্লাহ সিরাজ, এ ব্যাপারে আমার বক্তব্য হলো যে ধর্মঘট কোনো মন্ত্রী ডাকছেন কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু ধর্মঘট প্রত্যাহার যখন তিনি করছেন তখন তো এটাই মনে হয় যে ধর্মঘট ডাকার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। আচ্ছা, আমি আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি মনে করি আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে যারা বাস ট্রাক বন্ধ করেছিলেন, ধর্মঘট ডেকেছিলেন, তারা কাল বিলম্ব না করে তারা তাদের কাজে ফিরে যাবেন এবং বাস ট্রাক তারা চালু করবেন, এটাই আমি মনে করি। জনাব জাকির হোসেন বিপ্লব, একজন ট্রাক চালককে মৃত্যুদণ্ড দেওয়ায় গতকাল মঙ্গলবার এবং আজ একটি দিনের মধ্যভাগ পর্যন্ত সারা দেশে পরিবহন খাতে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। লাখ লাখ সাধারণ মানুষ কষ্ট ভোগ করেছেন, দেশের সাপ্লাই চেইন অলমোস্ট বন্ধ ছিল। কিন্তু যে ট্রাক চালকের হত্যাকাণ্ডে যে ট্রাক চালকের মৃত্যুদণ্ড নিয়ে আপনারা আসলে প্রতিবাদ জানিয়েছেন, সেই মীর হোসেন ওরফে মিরু কোনো সড়ক বা মহাসড়ক নয়, একজন একান্ত পারিবারিক রাস্তায় ট্রাক চাপা দিয়ে খোদেজা নামের এক নারীকে হত্যা করেছেন এবং বলে কয়ে। সেই ক্ষেত্রে আপনারা কি এই ধর্মঘটটি করা ঠিক হয়েছে বলে মনে করেন জনাব জাকির হোসেন বিপ্লব? আসলে বলে কয়ে কেউ এইভাবে চাপা দিয়ে মারতে পারে না। উনি গাড়ি নিয়ে বেরোনোর পথেই হয়তো দুর্ঘটনা ঘটে হয়ে গেছে, মারা গেছে। বলে কয়ে কেউ কাউরে এইভাবে মারে না।
জনাব জাকির হোসেন বিপ্লব, আপনি আদালতে যে সাক্ষ্য দিয়েছেন যে ঘটনাটির, আপনি বলছেন যে সাক্ষী বলেছেন যে যে নিহত খোদেজা ওই দিন ট্রাকের সামনে দাঁড়িয়েছিলেন এবং তাকে থামতে বলেছিলেন এবং বলেছিলেন যে এখান থেকে গাড়ি বেরোতে পারবে না। তিনি বলেছিলেন যে গাড়ি যদি বেরোতে না দেওয়া হয় তিনি তাকে পিষে মেরে বেরিয়ে যাবেন এবং তাই তিনি করেছেন। এই বিষয়টা সম্পর্কে আসলে আমার তথ্যটা নেই, যেহেতু এটা ঢাকার বিষয়, আমি এর বিস্তারিত বলতে পারবো না। জনাব জাকির হোসেন বিপ্লব, আপনি আদালতের রায়ের বিরুদ্ধে যে ধর্মঘটে যাওয়া তাকে কি যৌক্তিক মনে করেন? আদালত একটি রায় দিয়েছেন এবং সেই রায়ের বিরুদ্ধে যাওয়াটাকে কি যৌক্তিক মনে করছেন? যেহেতু আমি শ্রমিক ইউনিয়নের নেতা, আমার এখানে বেসিক ইউনিয়ন আছে, বেসিক ইউনিয়নের নেতারা আছে, আমাদের সিদ্ধান্তটা আঞ্চলিক কমিটি থেকে আসছে। আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত আমরা যথাযথভাবে পালন করেছি। তাতে আসলে যৌক্তিক কতটা না এর সম্পূর্ণ ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো অ্যাডভোকেট অমিত তালুকদার, আপনার জন্য আমি একটু জনাব শাহজাহান খানের একটি বক্তব্য উদ্ধৃত করছি যে তিনি বলছেন দুনিয়ার কোথাও দুর্ঘটনার জন্য ফাঁসি বা যাবজ্জীবন দেওয়ার আইন বা বিধান নেই। আমি মনে করি চালকদের 3 বছর শাস্তি হওয়া উচিত। সারা পৃথিবীতে এসব অপরাধের জন্য বেশি হলে 5 থেকে 7 বছর শাস্তি হয়। একটি আদালতের রায়ের পর, বিচার আদালতের রায়ের পর জনাব শাহজাহান খান যিনি নিজেও একজন অ্যাডভোকেট, তার এই ধরনের বক্তব্য কতটা যৌক্তিক বা যৌক্তিক কিনা সে ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনবো। আমাদের হাবিবুল্লাহ সিরাজ এবং জাকির হোসেন বিপ্লব আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিচ্ছে একটি এডিট স্পিকার। বাসট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল আমাদের সাথে যোগ দিয়েছেন। বিরতির আগে আমরা জনাব অমিত তালুকদারের কাছ থেকে জানতে চাইছিলাম যে অ্যাডভোকেট অমিত তালুকদার, যে দুনিয়ার কোথাও দুর্ঘটনার জন্য ফাঁসি বা যাবজ্জীবন দেওয়ার আইন বা বিধান নেই, একটি রায়ের পর বা এই ধরনের মন্তব্য সম্পর্কে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাইছিলাম অ্যাডভোকেট অমিত তালুকদার। মাননীয় মন্ত্রী যে মন্তব্য করেছেন সেটি রাজনৈতিক বক্তব্য বা মন্তব্য হতে পারে। রায়ের বিরুদ্ধে যদি কারো ক্ষোভ থাকে যেতে হয়, পরবর্তী পর্যায়ে আপিলে যেতে হবে, আপিলে বিষয়টি সিদ্ধান্ত হবে। যদি নিচের আদালতের রায় যদি সঠিক না হয় বা যদি দণ্ড বেশি হয়, সেক্ষেত্রে উচ্চ আদালত দেখবে যে দণ্ড ঠিক হয়েছে কিনা। যদি ঠিক নিচের আদালতের দণ্ড যদি ঠিক না থাকে তাহলে উচ্চ আদালত সেটা কারেক্ট করে দিতে পারে। আপনি কি রায় মানে আইনটি ঠিক আছে বলে মনে করেন? শাহজাহান খান বলছেন যে এটি 3 বছর শাস্তি হচ্ছে চালকের। সারা পৃথিবীতে এইসব অপরাধের জন্য 5 থেকে 7 বছরের বেশি কখনো শাস্তি হয় না। যাবজ্জীবন বা ফাঁসির মতো শাস্তি বা সাজা, দণ্ড এগুলি কোথাও নেই বলে মনে করছেন। আপনি কি মনে করেন? সে বিষয়ে ওনারা যদি এরকম মনে করে থাকেন, সে বিষয়ে আইন সংশোধন করার ক্ষমতা মাননীয় সংসদের রয়েছে। ওনারা সংসদের বা রাজনৈতিক মহলে আলোচনা করে সেই সংশোধনী আনতে পারেন। কিন্তু যে রায় যে আইন আছে সে আইন অনুযায়ী যে রায় হয়েছে, যদি রায় ঠিক না থাকে তাহলে উচ্চ আদালতে সে প্রতিকার ওনারা পেতে পারেন। জনাব ফারুক তালুকদার সোহেল, আমি আপনার কাছে জানতে চাইবো যে আজ পত্র পত্রিকা এবং গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টি আলোচিত হয়েছে যে মন্ত্রী শাহজাহান খানের বাসায় সিদ্ধান্ত নিয়ে আপনারা ধর্মঘটের কথা, ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিলেন, এই বিষয়টি কি ঠিক? আসলে প্রথম কথাটি হচ্ছে এই যে কথাটি পত্রপত্রিকায় বলা হচ্ছে বা লেখা হচ্ছে বা অনেকে বলছে ধর্মঘট, আসলে কোনো ধর্মঘটই করা হয়নি বা ধর্মঘট করার কোনো সুযোগও নেই। কারণ এটা একটি আদালতের নির্দেশ। আদালতের নির্দেশের বিরুদ্ধে আমরা মালিক শ্রমিক কেউ কোনো রকমের কোনো ধর্মঘটের কল অফ করিনি। এটার ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব স্পষ্টভাবে বলেছেন, শাহজাহান খান সাহেব বলেছেন, আমাদের অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারাও ব্যাপারটিকে স্পষ্ট করেছেন। ব্যাপারটি হচ্ছে যে পরপর দুটো রায়, একটি হচ্ছে যাবজ্জীবন আর একটি হচ্ছে মৃত্যুদণ্ড। জি, এই দুটো রায় যখন আপনার আমাদের সমগ্র বাংলাদেশের মালিক এবং শ্রমিকদের কাছে এই সংবাদটি পৌঁছালো, তখন তার মধ্যে অনেক শ্রমিকরাই বলল যে যেই চাকরি করলে আমাকে যাবজ্জীবন দণ্ড হবে এবং আমার মৃত্যুদণ্ড হবে সেই কাজ আমি করব না। জনাব ফারুক তালুকদার সোহেল, আমি আপনাকে একটু অনুরোধ করি যে হ্যাঁ, আপনারা বলেছিলেন যে এটি ধর্মঘট নয়, মন্ত্রী শাহজাহান খান বলেছিলেন যে আপনারা স্বেচ্ছায় গাড়ি চালাচ্ছেন না, কিন্তু আজকে আপনারা দুপুরে ঘোষণা দিয়ে যেটি প্রত্যাহার করলেন সেটি কি? আসলে কি প্রত্যাহার করলেন ঘোষণা দিয়ে? এক, আর দুই হচ্ছে আপনি বলছেন যে গাড়ি চালালে আপনাদের মৃত্যুদণ্ড হতে পারে, চালকরা বলছেন। আরেকটি কথা একটু বলে নেই, সে একজন ট্রাক চালক, তিনি আসলে
ইচ্ছা করে কোনো সড়কে বা মহাসড়কে নয়, ইচ্ছা করে গাড়ি চাপা দিয়ে একজন নারীকে হত্যা করেছেন। জনাব ফারুক তালুকদার সোহেল, আমাকে একটু বলতে দেন সেটা হচ্ছে আজকে আমরা যে সংবাদ সম্মেলন করেছি, যেখানে আমাদের মাননীয় মন্ত্রী সহ আমরা নেতৃবৃন্দ সবাই ছিলাম, আমরা সেখানে ধর্মঘট প্রত্যাহার করেছি এরকম কোনো বক্তব্য মাননীয় মন্ত্রী সাহেবও দেয়নি, আমরাও দেয়নি, আমাদের কোনো নেতৃবৃন্দ দেয়নি। আমরা মালিকদের কাছে ঔদাত্ত আহ্বান জানিয়েছি, শ্রমিকদের কাছে আহ্বান জানিয়েছি, যেহেতু এটি একটি আইনগত ব্যাপার, আদালতের সিদ্ধান্তের ব্যাপার, আমরা এটা নিয়ে সরকার এবং আদালতের উচ্চ পর্যায়ে কাজ করবার জন্য সরকারের সহযোগিতা চাইব এবং আমরা দেশের যারা জ্ঞানী গুণী যারা আইনজ্ঞ আছেন তাদেরকে নিয়ে আমরা এই ব্যাপারটিকে মোকাবেলা করে আমরা যাদের বিরুদ্ধে যে শাস্তিগুলো হয়েছে তাদেরকে মুক্ত করে আনার চেষ্টা করব। এই পরিপ্রেক্ষিতে এই স্টেটমেন্টের কারণে যেন মালিক এবং শ্রমিকরা যে ভীতি পেয়ে আজকে তারা কর্মবিরতি করছে সেখান থেকে তারা যেন ফিরে আসে তার আহ্বান জানিয়েছি। সুতরাং কোনো ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এরকম কোনো লিখিত বক্তব্য বা ওরাল কোন স্টেটমেন্ট আমাদের মাননীয় মন্ত্রী বা আমাদের নেতৃবৃন্দের কেউ দেয়নি। সুতরাং আপনারা যদি এখন এইটাকে বলেন তাহলে আমি বলবো এটা আপনাদের বোঝার ভুল হয়েছে। আমাদের বোঝার ভুল হতে পারে জনাব ফারুক তালুকদার, কিন্তু আইনমন্ত্রী বললেন জনসাধারণকে কষ্ট না দিয়ে কোনো বক্তব্য থাকলে আদালতে উপস্থাপন করতে ধর্মঘটি পরিবহন মালিকদের ক্ষেত্রে। মশিউর রহমান রাঙা যিনি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বললেন পরিবহন ধর্মঘটে কিছু মধ্যসূত্রভোগী ঢুকে এটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। আদালত বললেন ধর্মঘট অযৌক্তিক। ওবায়দুল কাদের বললেন পরিবহন ধর্মঘটটি আসলে ঠিক হয়নি। আপনারা বলছেন যে এটি কখনোই ধর্মঘট নয়। মানে আমরা ঠিক আসলে বুঝতে পারছি না, আমরা কনফিউজ, মানে আমরা হয়তো ভুল করছি। আমার প্রশ্নটা হচ্ছে কে কি বলেছেন আমি সেই ব্যাপারটি বলবো না, আমি এতটুকুই বলবো আমরা কোনো ধর্মঘটের কল অফ করিনি। আমাদের শ্রমিকরা তাদের কর্মবিরতিতে গিয়েছিল, ভয় পেয়েছিল, আমরা তাদেরকে চেষ্টা করেছি ব্যাপারটির গভীরতাকে প্রকাশ করে অবস্থাটিকে বোঝানোর জন্য এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার পথ কি সেটাও আমরা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ জেলা পর্যায়ে যোগাযোগ করে আমরা আমাদের মালিক শ্রমিকদের সাথে কথাবার্তা বলে তাদেরকে শান্ত করে বোঝানোর চেষ্টা করেছি, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ঘটা করে আমরা আপনাদের যারা জার্নালিস্ট তাদেরকে ডেকে এনে আমরা আপনাদের মাধ্যমেও ওই মেসেজটি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই মেসেজটি দিতে কি প্রথম কথা হচ্ছে যে এই মেসেজটি দিতে কি 2 দিন লাগলো কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যে শ্রমিকরা ভয় পেয়েছে এবং তারা গাড়ি চালাতে চাচ্ছেন না সেটি আপনারা বুঝতে পারলেন মন্ত্রীর বাসায় বৈঠক করার সময়? না, মন্ত্রী বাসায় বৈঠক করার সময় কেন হবে? কারণ আপনাকে একটা কথা বুঝতে হবে যে আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা কাজ করছি, কিন্তু সাধারণ এই দেশের লক্ষ লক্ষ শ্রমিক যখন রিয়্যাক্ট করে এই শ্রমিকদেরকে আপনার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে কিন্তু আপনার সময় লাগে, প্রত্যেকটি কাজের জন্য সময় লাগে। যখন 10টি মানুষ রিয়্যাক্ট করে 10টি মানুষকে স্বাভাবিকভাবে নিয়ে আসবার জন্য যতটুকু সময় লাগে আর লক্ষ লক্ষ শ্রমিককে কনভিন্স করে একটি পর্যায়ে নিয়ে আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে। লক্ষ লক্ষ শ্রমিককে একটি বিষয়ে উদ্দীপ্ত করার বা উজ্জীবিত করার জন্য আপনাদের কি পরিমাণ সময় লেগেছিল? আমরা দুঃখ প্রকাশ করেছে এবং আমাদেরকে সময় লেগেছে সেই কারণে। জনাব ফারুক তালুকদার, এই শ্রমিকদের উদ্দীপ্ত করতে বা তাদের এই কর্মবিরতিতে আহ্বান জানাতে আপনাদের কি পরিমাণ সময় লাগলো? আপনারা তো তাদেরকে আমি আপনার প্রশ্নের সাথে সম্পূর্ণ বিরোধিতা প্রকাশ করছি। আমরা উদ্দীপ্ত করিনি, উদ্যুক্ত করার মতো কোনো কারণই নেই, কারণ এটা পত্রিকাতে নিউজ এসছে, আপনারাই পাবলিশ করেছেন যে এখানে দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আদালত থেকে ঘোষিত হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা সেই সমস্ত মিডিয়ার মাধ্যমে খবরটি পেয়েছে। কারণ আমরা উদ্যুক্ত করতে যাব কেন? এটা আমাদের কাজ না। আমরা তাদেরকে শান্ত করবার জন্য চেষ্টা করেছি। মিডিয়াতে তো আরেকটি খবরও এরকম ছিল যে তারা চাইলে উচ্চ আদালতে যেতে পারেন, তারা মিডিয়ার একটি খবর বিশ্বাস করলেন, আরেকটি খবর কেন বিশ্বাস করলেন না? তারা এটির আইনি সমাধানের পথে কেন গেলেন না, বা আপনারা এটি বোঝাতে কেন সমর্থ হলেন না যে এর একটি আইনি সমাধানও রয়েছে? দেখেন, আমি কে বিশ্বাস করলো না এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না। আমি আপনাকে এতটুকুই বলবো যে সমগ্র বাংলাদেশে 1-2 চালক কিন্তু সমগ্র বাংলাদেশ না। বাংলাদেশের সমগ্র চালকের সংখ্যা হলো অফিসিয়ালি আমরা বলি প্রায় 30 লক্ষ শ্রমিক এখানে কাজ করে, 30 লক্ষ ড্রাইভার এখানে আছে। সুতরাং আপনি যদি বলেন এই 30 লক্ষ ড্রাইভার
কে আমি বা আমাদের নেতৃবৃন্দ উইদিন মিনিট আর উইদিন আওয়ার আমরা তাদেরকে কনভিন্স করে ফেলতে পারবো, তা আমার মনে হয় আপনি ব্যাপারটা ভেবে দেখবেন যে আসলে আমাদের আন্তরিকতার কোনো কমতি ছিল কিনা। জনাব ফারুক তালুকদার সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু সর্বশেষ একটি প্রশ্ন জানতে চাইবো, যে সেটি যে আপনারা যে দুটি রায় নিয়ে আপনারা অসন্তোষ প্রকাশ করছেন তার বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা নিচ্ছেন কিনা, আপিল করবেন কিনা? সার্টেনলি, অবশ্যই। আপনাকে আইনকে তো আইন দিয়ে মোকাবেলা করতে হবে। ওকে, অবশ্যই অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে আমরা আমাদের অবস্থান প্রকাশ করব এবং আমরা যে কনসার্ন ব্যাপারটিকে নিয়ে সেটা নিয়ে অবশ্যই আমরা আমাদের মতো করে চেষ্টা করব আমাদের অবস্থা প্রকাশ করবার জন্য। জনাব হাবিবুর রহমান সিরাজ, আপনি নিশ্চয়ই একটি বিষয় খেয়াল করেছেন যে আজ মালিক শ্রমিকদের যে পরিবহন মালিক শ্রমিকদের যে যাদের কথা আমরা শুনেছি তারা বেশিরভাগই বলেছেন যে হরতাল এবং অবরোধের মতো লাগাতার অবরোধের মধ্যে তারা প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে যখন এই আইনটি প্রণয়ন করা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতা যে আইনটি তারা পছন্দ করছেন না, তারা তবুও সেটি করলেন। কেন করলেন? এই রাজনৈতিক ঝুঁকি নেওয়াটি ঠিক হয়েছে কিনা? জনাব হাবিবুর রহমান সিরাজ। আমার বক্তব্য হলো যে দেশে কোনো লোকই, শ্রমিক বলেন, কর্মচারী বলেন, কর্মকর্তা বলেন, কোনো লোকই আইনের ঊর্ধ্বে টাকা ঠিক না। কেন রাস্তায় দুই রকম হয়, একটা হয় দুর্ঘটনা, একটা হয় হত্যা। এটাই বিচার্যের বিষয় যে যারা মারা গেছে সেটা কি দুর্ঘটনা কবলিত হইয়া নাকি ইচ্ছা পোষণ করে, ইচ্ছা করে মারা হয়েছে, তো সেটা তো আদালতেরই ব্যাপার থাকবে। কিন্তু আদালতের বিষয় কেন মাঠে চলে আসবে, কেন দুর্ভোগ হবে, কেন ব্যাপক জনগোষ্ঠী কষ্ট পাবে? আমি শুধু এইটুই বলবো, এখানে বারবার মাননীয় মন্ত্রীর কথা আসতেছে। মাননীয় মন্ত্রী উনি পরিবহন সেক্টরে দীর্ঘদিন যাবত উনি এটার নেতা, এই ফেডারেশনের তিনি কার্যকরী সভাপতি, এবং পরিবহন জগৎ আমাদের জানা মতে তারই যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে পরিবহন শ্রমিকদের উপরে। তিনি সরকার একজন উচ্চ পর্যায়ের মন্ত্রীও। সুতরাং তাদেরকে, যারা এই পর্যায়ে রয়েছেন, তাদেরকে কোনো কথাবার্তা বলার পূর্বে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। বিষয়টা আমরা 2 দিন যাবৎ জেনে আসতেছি যে এই যে 2 জন ড্রাইভারের শাস্তি দেওয়ার বিরুদ্ধে ধর্মঘট আহ্বান করা হয়েছে, আবার কেউ বলছেন কর্মবিরতি আহ্বান করা হয়েছে, আবার সেটা দেখা গেল আলোচনার মাধ্যমে সেটা প্রত্যাহারও হয়ে গেল। সুতরাং এই যে সব বিরোধী কথা বলে তো কোনো লাভ নাই। আমি একবার বলবো যে আমি প্রমাণ করব যে আমি আলোচনা করে বৈঠক করে কথা বলে তো কোনো লাভ নাই। আমি একবার বলবো যে আমি প্রমাণ করব যে আমি আলোচনা করে বৈঠক করে একটা ধর্মঘট প্রত্যাহার করতে পারি, করাই দিতে পারি, আবার বলবো যে এটার সাথে আমার সম্পৃক্ততা নেই। কিন্তু এই সমস্ত সবিরোধী কথা না বলে আমি শুধু একটা জিনিস আহ্বান জানাবো, সরকারের কাছে আহ্বান জানাবো, এই যে দেশে ট্রেড ইউনিয়ন করার একটা শ্রম আইন আছে, এই পরিবহন খাতে শ্রম আইনটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় তাহলে এই কথায় কথায় ধর্মঘট হবে না। কারণ ধর্মঘটে যাওয়ার জনাব হাবিবুর রহমান সিরাজ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব জাকির হোসেন বিপ্লব, আপনাকেও। জনাব ফারুক তালুকদার আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে, সাথে অন্য অতিথি নিয়ে। পরিবহন ধর্মঘট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল। জনাব ফারুক তালুকদার সোহেল, শ্রমিকদের দাবিগুলো সরকার আইনিভাবে সমাধানের আশ্বাস দিয়েছে বলে আমরা আজকে জেনেছি। সেই শ্রমিকদের দাবিগুলির মধ্যে প্রধান দাবিগুলি কি, আপনি যদি আমাদের একটু বলতেন? জনাব ফারুক তালুকদার সোহেল। দাবিটা খুব স্পষ্ট, যেটা হলো যে আমরা যে কথাটি বারবার বলেছি যে দুর্ঘটনা হলে আমাদের ড্রাইভারদের যে বর্তমান যে আইন, সে আইনে যে সর্বোচ্চ শাস্তি যেটি আছে 7 বছরের শাস্তি, সেই শাস্তির মাঝেই সে শাস্তিটিকে রাখতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে এই জায়গাতে সেই আইনটিকে 304-এর খতে না ধরে 304-এর কতে নিয়ে সেখানে যাবজ্জীবন এবং আরেকটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের বক্তব্যটি হচ্ছে সেটা যে এই দুটোই হলো সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড কোনোটি হতে পারে না। সেই কারণেই আমাদের মালিক এবং শ্রমিকদের বক্তব্য হলো যে উপস্থাপনাটা হয়েছে, সেই উপস্থাপনাটাকে আবার রিভিউ করা দরকার, এবং আমরা সেটাই করব। আইনের মাধ্যমে রিভিউ করে আমরা সরকারকে এবং আইনের সাথে সম্পৃক্ত যারা আছেন
আদালতকে আমরা বোঝানোর চেষ্টা করব যে এই যে রায়টি হয়েছে সেই রায়টি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, সুতরাং এর জন্য রিভিউ করা হয়। আর এর পাশাপাশি আমরা সরকারকে এটাও বোঝানোর চেষ্টা করেছি, যদি সড়ক দুর্ঘটনার জনাব ফারুক তালুকদার সোহেল, সরকারের পক্ষ থেকে আপনাদের কি আশ্বাস দেওয়া হয়েছে? সরকারের পক্ষ থেকে আশ্বাসটি খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকার আমাদেরকে যতটুকু সাহায্য করতে পারেন ওনারা আমাদেরকে ততটুকু সাহায্য করবেন, যাতে করে আমাদের যে সাবমিশন সেই সাবমিশনটিকে যেন আমরা যথোপযুক্তভাবে আদালতকে বোঝাতে পারি। খুব স্পষ্ট। জনাব ফারুক তালুকদার সোহেল, আপনাকে ধন্যবাদ। আমরা আরো অতিথিদের সাথে কথা বলার জন্য, আমাদের রিপোর্টাররা আছেন মাঠে, তাদের সাথে কথা বলার জন্য আমরা ফিরবো। আমরা একটা ছোট্ট 50 সেকেন্ডের বিরতি নিয়ে ফিরছি। পরিবহন ধর্মঘট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির, উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং সহকর্মী নুরে আলম। আমি জনাব সালেহ শামসুদ্দিন শিশির, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বারবার এই গণপরিবহন বন্ধ থাকার মতো ঘটনাগুলি কেন ঘটছে বলে আপনি মনে করেন? মীর আবু সালেহ শামসুদ্দিন। ধন্যবাদ আপনাকে জনাব মাইনুদ্দিন খালেদ। পরিবহনগুলো বন্ধ থাকার কারণ যেটা মনে করি যে ওনাদের যে এক্সপেকটেশন আছে, যারা পরিবহন মালিক বা শ্রমিক, সেই এক্সপেকটেশন অনুযায়ী তারা তাদের বিচার পায় না, সেই জন্যই তারা এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করে। তো আজকের যে ধর্মঘটটি হয়েছে সেটা অনেকটা অপ্রত্যাশিত ছিল, এতে করে মানুষের অনেক বেশি দুর্ভোগ হয়েছে। মানুষ বুঝতেই পারে নাই আজকে এ ধরনের একটি ধর্মঘট হবে। বিশেষত আজকে এসএসসি পরীক্ষার ছিল, এসএসসি পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা খুব বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে এখন মাসের শেষ প্রথম দিন, আজকে সকলে বেতনও ঠিকমতো পায়নি। আর সেই জায়গায় দেখা যায় যে তাদের নির্দিষ্ট একটা সংখ্যক টাকা নিয়ে তারা বেরিয়েছে, রাস্তায় এসে তারা এই ধরনের একটা দুর্ভোগে পড়বে সেটা কখনো ভাবতে পারেনি। আমি জনাব হাসিবুর রহমান বিলু, আপনার কাছে জানতে চাইবো যে আজকে যিনি মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির বলছিলেন চট্টগ্রাম থেকে, এই অপ্রত্যাশিত ধর্মঘটের জন্য, এই অপ্রত্যাশিত দুর্ভোগের জন্য উত্তরাঞ্চলের জনগণ মূলত কাকে দায়ী করছেন? বিলু ভাই। খালেদ ভাই, এই যে আজকে যে ধর্মঘট, এটার জন্য মূলত আমি সাধারণ মানুষের যে বক্তব্য সেটাই বলছি। তারা মনে করেন যে অদূরদর্শী সম্পূর্ণ যে নেতৃত্ব অথবা দায়িত্ব জ্ঞানহীন নেতৃত্বটাকেই তারা দায়ী করছেন। তারা মনে করেন যে যে কোনো অধিকার চাওয়ার বা যে কোনো আন্দোলন করার কিছু সিস্টেম আছে। যদি এই রকম মনে হয় আমার একটা বড় সংগঠন, আমি অনেক লোক সঙ্গে রাখি, আমার ইচ্ছা হলো আমি ধর্মঘট ডাকি, এটা আসলে এই অঞ্চলের লোক নয়, সারা দেশের জন্য একটা দুর্ভোগের কারণ। এইবারের আপনি যে অপরিণামদর্শী নেতৃত্বের কথা বলছিলেন, এর মধ্যে কেউ কি সরকারের মন্ত্রী, বিশেষ করে শাহজাহান খান বা মশিউর রহমান রাঙ্গাকে দায়ী করছেন কিনা, যে তাদের মদদে বা তাদের যদি মদদ নাও হয় তাদের আনুকূল্যে বা তাদের সহযোগিতা এটি হয়ে থাকতে পারে বা তাদের সমর্থন থাকতে পারে? খালেদ ভাই, আমি একটা বিষয় কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, যখন খুলনা অঞ্চলে ধর্মঘট হয় তখন থেকে আমি বগুড়ার যে শ্রমিক সংগঠনগুলো আছে তার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করছিলাম। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে এই ধরনের ধর্মঘট হলে বগুড়া একটা বড় কেন্দ্রবিন্দু হয়ে যায়, কারণ বগুড়ায় শ্রমিক সংখ্যা অনেক। সে কারণে এটাকে একটা টার্গেটের মধ্যে রেখেই যারা ধর্মঘট করে বা কাজ করতে চান, এই ধরনের কর্মসূচি নেন, তারা বগুড়াকে রাখে। আমি হঠাৎ করে পরশুদিন রাত্রিতে প্রথম ডেস্ক থেকে একটা খবর পেলাম যে এরকম সারা দেশে একটা ধর্মঘটের পরিকল্পনা করা হচ্ছে। আমি সাথে সাথে বগুড়ার একজন শ্রমিক নেতার সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, তিনি তখন একজন মন্ত্রীর বাড়িতে বসেছিলেন বা আশেপাশে কোথাও ছিলেন। তিনি শুধু আমাকে বললেন যে ভাই, আমরা খুব বেশি কিছু আপনাকে বলতে পারবো না, আমরা একটা কঠিনতম সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কঠিনতম একটি কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। এবং পরের দিন কিন্তু এটাই দেখলেন, কোন মন্ত্রীর বাড়িতে ছিলেন তা বলতে পারবো না, তবে কোনো একটি মন্ত্রীর বাড়ি থেকে এটা সিদ্ধান্ত হয়েছে, এটা আমি ওনার কথা থেকে নিশ্চিত হয়েছে। এবং গতকাল সকালে তিনি আমাকে আবার নিশ্চিত করেছেন যে আজকে কোনো ধরনেরই পরিবহন চলবে না, থ্রি হুইলারও চলবে না, এটারও সিদ্ধান্ত হয়েছে। বিলু ভাই আপনাকে ধন্যবাদ। আমি নুরে আলমের কাছে জানতে চাইবো যে নুরে আলম, আপনি সায়েদাবাদে আছেন, সায়েদাবাদে যারা যাত্রীরা আছেন তারা এখন যান চলাচল শুরু হয়েছে বলে তারা যাতায়াত করা শুরু করেছেন, তারা এই অপ্রত্যাশিত ভোগান্তির জন্য কাকে দায়ী করছেন এবং তারা মনে করছেন কিনা সরকারের বা সরকারের মন্ত্রীদের কারো এর দুর্ভোগের দায় নিতে হবে? নুরে আলম। আমি বিকেল থেকে এখানে আছি এবং অনেক যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীদের দুর্ভোগের শুধু
একটি ঘটনা দিয়ে আমি বুঝাতে চাই। একজনের মা অসুস্থ ছিল, তার বাড়ি কুমিল্লা, সে দুদিন আগে এখানে এসেছে, গতকালকেও এসেছিল, কিন্তু সে কুমিল্লা যেতে পারেনি এবং সে কিছুক্ষণ আগেই বাসে উঠে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তারপরও তার ভেতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আবার না আগামীকাল পরিবহন শ্রমিকরা আবার ধর্মঘট ডেকে বসে, এরপরে আবার সে আবার আগামীকাল আসতে পারবে কিনা, কারণ তার অফিস রয়েছে আগামীকাল। এই দুর্ভোগের জন্য কাকে দায়ী করছেন যারা ভোগান্তিতে পড়ছেন তারা? এখানে মূলত তারা দায়ী করছে যে পরিবহন শ্রমিকদের যেসব সংগঠনগুলো আছে তাদেরকেই মূলত তারা দায়ী করছে। একটু আগে বিলু ভাই যেটা বলছিল, তাদের বক্তব্য ঠিক একই রকম, যে পরিবহন সংগঠনগুলো যারা নেতা রয়েছে তাদের দূরদর্শিতার অভাবের কারণে এরকম হয়েছে। আর কিছুটা সরকারের উচ্চ মহলের দিকেও তাদের আঙুল উঠেছে। ধন্যবাদ আজিবুর রহমান বিলু এবং মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির। আমরা একটা বিরতি নিচ্ছি, স্পিকে ফিরছি তারপরে। বাংলাদেশের শ্রীলঙ্কা মিশন শুরু হচ্ছে কাল। টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ 2 দিনের প্রস্তুতি ম্যাচ। মোরাতুয়ায় শ্রীলঙ্কা বোর্ড একাদশের মুখোমুখি হবে টাইগাররা। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 10:30টায়। প্রস্তুতি ম্যাচে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য। টপ অর্ডার থেকে গত 2 সিরিজের রান আসেনি, এই কারণে এই দিকটায় উন্নতি চায় ম্যানেজমেন্ট। এছাড়া দলে ফেরা মুস্তাফিজ ও রুবেলও মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুত করতে পারবেন। গলে সিরিজের প্রথম টেস্ট 7 মার্চ, কলম্বোতে 15 মার্চ শুরু টাইগারদের 100তম টেস্ট। এই ছিল আজকের স্পিকে।